আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতের 3.1 থেকে কয়েকটি বহুনির্বাচনী সুন্দর করে বুঝিয়ে দিব। ইনশাল্লাহ যাদের প্রবলেম ছিল তাদের আর কোনো প্রবলেম থাকবে না। তোমরা নতুন অনেক কিছু শিখবে, অনেক কিছু জানতে পারবে এবং প্রত্যেকটা বহুনির্বাচনী প্রশ্ন তোমরা বুঝে বুঝে করতে পারবা। আমরা শুরু করব, কিন্তু শুরু করার পূর্বে আমরা তোমাদেরকে একটা জিনিস একটু ক্লিয়ার করে শুরু করব। তাহলে দেখবা এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে এখানকার 70 থেকে 80% বহু নির্বাচনী প্রশ্ন এই জিনিসটা বুঝলেই কমপ্লিট হয়ে যাবে। এখানে আমরা প্রথমে একটা সংখ্যা রেখা দেখিয়েছি। সংখ্যা রেখাতে তিনটা পার্ট আমরা দেখতে পাচ্ছি। একটা শূন্য, সেটা তো আমরা সবাই বুঝি। শূন্য, শূন্যর বামে যেগুলো আছে সেগুলোর সাথে দেখো মাইনাস আছে। শূন্যের বামে যে অংশটা আছে সেটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। সেগুলো কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -1, -2, -3, -4 এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, কোনো ভগ্নাংশ বা দশমিক না। শূন্যের ডানে যারা আছে দেখো 1 থেকে শুরু, 1 2 3 4, এদেরকে বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ যেগুলো প্লাস। আমাদের প্লাস হইলে কিন্তু সামনে প্লাস দিতে হয় না। ওকে, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা আরেকটা নাম কি? স্বাভাবিক সংখ্যা। শূন্যের ডানে থাকে, 1 থেকে শুরু করে ডান দিকে চলতেই আছে। তাহলে এখানে এসে আমরা আরো ক্লিয়ার করছি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা কোনগুলো। 1 2 3 4 5 এগুলো কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, 1 থেকে 1 2 3 4 এভাবে চলবে। শূন্য, শূন্য তো আমরা সবাই জানি যে শূন্য। আরেকটা আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? যে সকল পূর্ণ সংখ্যার সামনে মাইনাস থাকবে তারা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এতটুকু আমরা সবাই বুঝি। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা বুঝতে গেলে আমাদের মনে করো যে অবস্থা শেষ হয়ে যায়, আমরা আর বুঝতে পারি না। অঋণাত্মক ঋণাত্মকের সাথে আমরা গোলমাল পাকিয়ে ফেলি। তো অঋণাত্মক তো ঋণাত্মক না, একই জিনিস তো না। অঋণাত্মক মানে ও ঋণাত্মক না, ঠিক আছে? ও কি? ঋণাত্মক না। এখন আমার কথা একটা জিনিস খেয়াল করো, আমি ঋণী, তার মানে আমার 1 টাকা ঋণ থাকতে পারে, 1 কোটি টাকা ঋণ থাকতে পারে। আর আমি ঋণী না, তার মানে কি? আমার কোনো ঋণ নাই। এখন আমার কাছে টাকা আছে কি নাই সেটা বিষয় না, কিন্তু আমার কোনো ঋণ নাই। আমার কাছে 0 টাকা মানে কোনো টাকা পয়সা নাই, কিন্তু আমার কোনো ঋণ নাই, এটা আমি বলতে পারছি। তোমার কাছে 10 টাকা আছে, সব ঋণ টিন বাদ দিয়ে তোমার কাছে 10 টাকা আছে, তাহলে তুমিও ঋণী না। তাইলে যার কাছে 10 টাকা জমা আছে সেও ঋণী না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমিও ঋণী না, ঋণ নাই। তো অঋণাত্মক সংখ্যাটা এরকমই। অঋণাত্মক সংখ্যা মানে যে সকল সংখ্যার সামনে মাইনাস থাকবে না। তাহলে মাইনাস থাকে না কোন সংখ্যাগুলোর সামনে? মাইনাস থাকে না 1 2 3 4, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার সামনে মাইনাস থাকে না। আরেকটা সংখ্যা আছে যার সামনে মাইনাস থাকে না, সেটা কি? শূন্য। শূন্যের সামনে তো মাইনাস নাই। তাহলে অঋণাত্মক কোনগুলো? যেগুলোর সামনে মাইনাস নাই, এক কথায়। ঠিক আছে? ওকে, তাহলে অঋণাত্মক সংখ্যা শুরু হয় শূন্য থেকে। 0 1 মানে 0 1 2 3 4 5 এরা হলো অঋণাত্মক সংখ্যা। তাহলে এই দুটো আমরা একটু কম্পেয়ার করি। ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। তাহলে আমাদের যদি এরকম করে কেউ বলে যে 1 2 3 4 5 এগুলো কি সংখ্যা, আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। কিন্তু এই 1-এর পূর্বে যদি একটা শূন্য দিয়ে দেয়, আগে যদি একটা শূন্য দিয়ে দেয়, মানে এটা যদি শুরু হয় শূন্য থেকে, 0 1 2 3 4 5, এরা কি একসাথে যদি থাকে তাহলে এদের নাম হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক কি? যাদের সামনে মাইনাস নাই তারাই অঋণাত্মক। ওকে, তাহলে 0 প্লাস ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার সাথে যখন 0 লেখা হয় প্রথমে, তাদেরকেই বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমরা আমাদের কোর্সে আরও বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। 26 তারিখ থেকে যে কোর্সটা শুরু হবে সেই কোর্সে। আর আমাদের বিশেষত্বই হচ্ছে আমরা বেসিক বুঝিয়ে বুঝিয়ে তারপর অঙ্ক করাই। সেটা একটা বহু নির্বাচনী হইলেও সেটার পিছে যদি 10 মিনিট সময় দিতে হয়, ইনশাল্লাহ আমরা 10 মিনিটই দিব, বা আগেও দিয়ে এসেছি। কিন্তু আমাদের মূল লক্ষ্য বা মূল কথা একটাই, যে আমরা বুঝে বুঝে করব, সময় যত লাগুক। এবং নিয়ম যদি আমরা বুঝি, একটা নিয়ম বুঝলে আমরা 10টা অঙ্ক করতে পারবো। এটাই আমাদের
কথা। তাহলে 1 নম্বরে আসি। এখন আমরা দেখব যে 10টা করতে আমাদের 10 মিনিটও লাগবে না। শূন্য থেকে ছোট পূর্ণ সংখ্যাকে কি বলে? শূন্য থেকে ছোট। এই যে এখানে আমরা দেখছি ছোট থাকে বামে, বড় থাকে ডানে সংখ্যা রেখায়। তাহলে শূন্য থেকে ছোট মানে বাম দিকে যেসব আছে তাদেরকে কি বলবো আমরা? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য থেকে ছোট ঋণাত্মক, শূন্য থেকে বড় ধনাত্মক। অঋণাত্মক পূর্ণ সংখ্যা ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা একত্র করলে কি পাওয়া যায়? এখানে খেয়াল করি, অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে শূন্য থেকে ডান দিকে যারা আছে সবাই অঋণাত্মক। আর ঋণাত্মক কি? শূন্য থেকে বামে যারা আছে মানে শূন্যের বামে যারা আছে তারা হলো ঋণাত্মক, আর শূন্য সহ ডানে যারা আছে তারা হলো অঋণাত্মক। তাহলে এইখানে কি পাচ্ছি আমরা? সবগুলোই তো দেখতে পাচ্ছি। একটা কি শূন্য থেকে ডান দিকে, আর আরেকটা কি শূন্যের বাম দিকে। তাহলে সংখ্যা রেখার সকল সংখ্যাই তো এখানে আছে, তাই না? ওকে, তাহলে আমার কথা বোঝো। এই পৃথিবীতে 2 রকম মানুষ আছে, তাই না? একটা হলো ধনী, আরেকটা কি গরিব, তাই না? ধনী গরিব, ধনী গরিব। ধনী আর গরিব মিলে কি পৃথিবীর সব মানুষ। আমার কথা বুঝেছো? অথবা তোমার স্কুলে ছাত্র আর ছাত্রী মিলে কি হয়? ছাত্র আর ছাত্রী মিলে সকল শিক্ষার্থী হয় না? ছাত্র আর ছাত্রী দুইটা মিলে কি হয়? সকল স্টুডেন্ট বুঝায়। ছাত্র ছাত্রী এক জায়গায় করলে কি হয়? সব স্টুডেন্ট। তো এখানে হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এক জায়গায় করলে কি হয়? পূর্ণ সংখ্যা। কি হয় বাবা? পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এই যে কি বাবা? পূর্ণ সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যার ভেতরে কি কি থাকে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য, এই তিনটাই তো থাকে। আমার পূর্ণ সংখ্যার মধ্যে কি থাকে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে কি কি থাকে বাবা? পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে থাকে, প্রথমে থাকে কি? জিরো। এই যে জিরো, জিরো, জিরোর ডানে থাকে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। বামে থাকে কি বাবা? ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমাদেরকে বলেছে কি বাবা? ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে এই এতটুকু বলেছে। তারপর বলেছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো এতটুকু। তাহলে এই সবাই মিলে কি হয়? এই সবাই মিলে কি হয়? এই সবাই মিলে হয় পূর্ণ সংখ্যা। কি হয় বাবা? পূর্ণ সংখ্যা। আমি কি উদাহরণটা দিলাম? তোমাদের স্কুলের ছাত্র আর ছাত্রী মিলে কি হয়? মোট শিক্ষার্থী, তাই না? তো এখানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? শূন্য আর ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা তো আছেই। তাহলে এই তিনটা মিলে কি হয়? পূর্ণ সংখ্যা হয়। কি হয়? পূর্ণ সংখ্যা। আমি আবারও বলি, আমার পূর্ণ সংখ্যার মধ্যে পার্ট হলো 3টা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য, আর হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই 3টা পার্ট, 3টা পার্ট। আমার যখন বলছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এর ভেতরে 2টা পার্ট আছে, শূন্য আর ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর আরেকটা বলছে কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে তোমার 3টা পার্ট কাভার হয়ে যাচ্ছে। মোট 3টা পার্টই তো বুঝাচ্ছে, বা 3টা জিনিসই তো বুঝাচ্ছে। তাহলে সবাই মিলে আমাদের কি? পূর্ণ সংখ্যা। সবাই মিলে কি? পূর্ণ সংখ্যা। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা এর ভেতরে আছে শূন্য প্লাস ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এই যে এখানে আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে সবাই মিলে কি হচ্ছে? পূর্ণ সংখ্যা। কি? পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিচের কোনটি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে দশমিক থাকবে না, ভগ্নাংশ থাকবে না, এবং সামনে মাইনাস থাকবে। তাহলে এখানে দেখো মাইনাস আছে এই দুইটাতে, এই দুইটাতে, কিন্তু এটা তো দশমিক ভগ্নাংশ। তাহলে এটা আমার পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা কি? এটা। খুবই সহজ। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। তোমরা ক্লাস 5 পর্যন্ত যে টাইপ বহু নির্বাচনী প্রশ্ন পড়ে এসেছো, ক্লাস 6-এ একটু আলাদা আছে। ঠিক আছে? আলাদা কীরকম? এখানে দেখো, আমার এখানে 3টা তথ্য দেওয়া আছে। এই 3টা তথ্যের মধ্যে কোনগুলো সঠিক, যৌক্তিক, এখানে সেটা আমাকে আগে ঠিক করতে হবে। দেখি আমরা ঠিক করি। ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্যের চেয়ে ছোট। হ্যাঁ, এটা ঠিক। আমি দাগ দিব না তোমাদের বোঝানোর জন্য, প্রশ্নে দাগ দরকার নাই। তাহলে 1 নম্বর ঠিক। শূন্যের ডান দিকের সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা না, শূন্যের ডানে হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। -5 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তাহলে এখানে আমাদের যে 3টা তথ্য দেওয়া আছে তার মধ্যে 1 নম্বর এবং 3 নম্বর সঠিক। তো এখানে এসে দেখি 1 আর 3 নম্বর কোন অপশানে আছে। দেখো এখানে 1 আর 2, এটা তো আমাদের ঠিক না। 1 আর 2 তো ঠিক নাই।
1 আর 3, হ্যাঁ, তাহলে এই খ নম্বর অপশন হলো আমাদের উত্তর। তার মানে এটা বোঝাচ্ছে যে 1 আর 3 কি সঠিক, 1 আর 3 কি সঠিক। আরও এক রকমের তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সেটা হলো আমরা সৃজনশীল প্রশ্ন যেরকম দেখি যে ওপরে একটা তথ্য দেওয়া থাকবে, তারপরে নিচে আমাদের কি করতে হয়, উত্তর করতে হয়, সমাধান করতে হয় গণিতের মতো। তো এখানে কি করবে, আমাদের ওপরে একটা তথ্য দেওয়া থাকবে এবং নিচে 2-3টা বহু নির্বাচনী দেওয়া থাকবে, সেই তথ্যের আলোকে বহু নির্বাচনীর উত্তর করতে হবে। দেখো নিচের তথ্যের আলোকে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। -4, -3, -2, 1, 0, 1, 2, 3, 4 একটা পূর্ণ সংখ্যার সেট। ওকে, প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি শূন্যের চেয়ে ছোট? শূন্যের চেয়ে ছোট মাইনাস, যার সাথে মাইনাস থাকবে সে শূন্যের চেয়ে ছোট, সেটা -1 কোটি থাক, -10 কোটি থাক। তাহলে শূন্যের চেয়ে ছোট কি, যার সাথে মাইনাস থাকবে। তাহলে মাইনাস একটা সংখ্যার সাথেই আছে, সেটা -4, এটা কি শূন্যের চেয়ে ছোট। প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো শূন্যের ডান দিকে? শূন্যের ডান দিকে থাকে যাদের সাথে প্লাস থাকে বা ধনাত্মক সংখ্যা। এখন আমাদের এইখানে লিখতে গেলে কিন্তু ধনাত্মক সংখ্যার সাথে প্লাস দিতে হয় না। এই যে যেরকম 2, 3, 4 এগুলোর সাথে প্লাস নাই, তার মানে আমরা বুঝতে পারছি কি এটা হলো ধনাত্মক সংখ্যা। এদের সাথে নাই মানে তারপরেও আছে, প্লাস আছে, আমরা মনে মনে ধরে নিব, ঠিক আছে। আর যদি ঋণাত্মক হয় তাহলে অবশ্যই তার সামনে কি দিবে, মাইনাস দিবে, মনে রেখো। ঋণাত্মক হলে তার সামনে মাইনাস দিবে, ধনাত্মক হলে প্লাস দিতে হয় না। প্লাস না থাকলেও আমরা বুঝি প্লাস আছে। তাহলে শূন্যের ডান দিকে থাকবে যেগুলো প্লাস, প্লাস ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে খেয়াল করি এখানে সেট সবগুলোই থাকতে হবে শূন্যের ডানে। দেখো এখানে 2 আর 3 শূন্যের ডানে, কিন্তু -3 শূন্যের বামে। এখানে -3, -1 শূন্যের বামে, তাহলে এটাও হলো না, এটাও হলো না। এখানে একটা মাইনাস আছে, এটাও হলো না, তাহলে এটা। তার মানে এখানে 2, 3, 4 এই গুচ্ছটা, এই গ্রুপটা সবগুলোই শূন্যের ডানে, সবগুলোই কি শূন্যের ডানে। ওকে, তোমাদের জন্য তো সুখবর, নোটিশ যেটাই বলো, আমরা 500 টাকায় তোমাদের গণিত এবং বিজ্ঞানটা কমপ্লিট করে দিব। যাদের প্রয়োজন তারা আমাদের এখানে ভর্তি হতে পারো। এটা তোমাদের জন্য আমাদের তরফ থেকে একটা উপহার বলতে পারো, কারণ আমাদের মাসিক বেতন কিন্তু 700 টাকা, সেখানে আমরা 12 দিন পড়াই, মাত্র 700 টাকা। কিন্তু তোমাদেরকে আমরা প্রায় 2 মাস বা তার বেশি এরকম একটা কোর্স করাবো, এবং কোর্সে তো ক্লাসগুলো অনেক দিন থাকবে, হয়তো মাসে 15-20 দিন ক্লাস থাকবে। এই ক্লাসটা আমরা মাত্র 500 টাকায় তোমাদের জন্য দিচ্ছি। আলাদা কোনো টাকা লাগবে না, আলাদা কিছু লাগবে না, কোনো ভর্তি ফি, মাসিক বেতন কিছু লাগবে না। মাত্র 500 টাকায় তোমরা গণিত এবং বিজ্ঞানের এই কোর্সটাতে ভর্তি হতে পারো। এই কোর্সের কিছু কথা হইলো যে আমাদের ক্লাসগুলো 2 রকমভাবে হবে। কোনো দিন লাইভ ক্লাস হবে, কোনো দিন প্রি রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে। এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, ফেসবুক গ্রুপ থাকবে, 2টা গ্রুপে আমরা দিয়ে দিব। আমাদের সবগুলো ক্লাসের রেকর্ড থাকবে, সেটা লাইভ ক্লাস হোক, প্রি রেকর্ড হোক, সবগুলো ক্লাসের রেকর্ডেড থাকবে। তোমরা যে কোনো সময় সেটা আবার পরে যতবার ইচ্ছা দেখতে পারবা। আর আমাদের সপ্তাহে কতদিন ক্লাস হবে সেটা ফিক্সড না, কোনো সপ্তাহে 3 দিন, কোনো সপ্তাহে 5 দিন, কোনো সপ্তাহে 7 দিনও হতে পারে। লাইভ ক্লাস যেদিন যেদিন হবে সেদিন আমাদের রাত 8:30টায় ক্লাস শুরু হবে। লাইভ ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট। কিন্তু প্রি রেকর্ডেড ক্লাসগুলো কতক্ষণ হবে সেটা ঠিক নাই, কোনো দিন কম, কোনো দিন বেশি। আমাদের মূল কথা আমরা তোমাদের গণিত এবং বিজ্ঞানের সিলেবাসটা শেষ করে দেব। এখানে অনেকের কথা হইল, স্যার এক একজনের স্কুলে তো এক এক রকম সিলেবাস, কি করে শেষ করবেন? গণিতের সবার স্কুলে প্রায় একই রকম সিলেবাস, 90 থেকে 95 ভাগ মিল আছে সিলেবাসে গণিতে। বিজ্ঞানে আমাদের 80 ভাগের ওপরে মিল আছে। তাহলে আমাদের এগুলো তো আমরা করাবই, তারপরে যার যেটা আছে অতিরিক্ত সেটা আমরা অবশ্যই শেষ করে দিব এই সময়ের মধ্যেই। টেনশন করার কিছু নাই। আমাদের ভর্তি প্রক্রিয়া এখানে সুন্দর করে দেওয়া আছে। ভর্তি হতে 500 টাকা বিকাশ, নগদ, রকেটে এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে আমাদেরকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই, বিকাশ নাম্বার যেটা, এখানে শিক্ষার্থীর নাম, স্কুলের নাম, ক্লাস, যোগাযোগের মোবাইল নাম্বার, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, এই কয়েকটা তথ্য আমাদেরকে মেসেজ করে দিলে আমরা চেক করে ভর্তি করে নিব ইনশাআল্লাহ। এখন অনেকে আছেন আপনারা করেন কি, অনেকবার ফোন দিতে থাকেন একসাথে। এখন আমাদের এখানে একসাথে কতগুলো ফোন রিসিভ করবে? অনেকে আছে 5 বার, 6 বার, 7 বার ফোন দিচ্ছেন। একটু ধৈর্য ধরবেন, টাকা পাঠিয়ে মেসেজ করে রাখবেন, আমরা চেক করে আপনারটা
অ্যাপ্রুভ করে নিব। হয়তো আপনি দুপুরে টাকা পাঠিয়েছেন, আমরা সন্ধ্যার মধ্যে অ্যাপ্রুভ করে নিব। আপনি বিকেলে টাকা পাঠিয়েছেন, আমরা রাতের মধ্যে অ্যাপ্রুভ করে নিব। আবার অনেকে আছেন রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই ফোন দেন, 4বার 5বার 6বার, তখন তো অফিস বন্ধ থাকে। ঠিক আছে, আপনারা একটু সময় বুঝে ফোন দিন, যার দরকার হবে বা কথা বলার দরকার হবে এই নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারবেন। হয়তো আমি থাকি বা অন্য কেউ থাকলে আপনাকে সেটা কোঅপারেট করবে, আপনাকে অনেক কিছু বুঝিয়ে দিবে, আপনার প্রশ্নের উত্তর দিবে। ঠিক আছে, 7 নম্বর কি বলেছে, মাইনাস চিহ্নযুক্ত রাশিকে কি বলে? যার সাথে মাইনাস থাকবে সামনে সেটা কি? ঋণাত্মক রাশি। কি রাশি? ঋণাত্মক রাশি, ঋণ রাশি। ঋণাত্মক সংখ্যা লেখার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? মাইনাস ব্যবহার করা হয়। ঋণাত্মক সংখ্যা লেখার জন্য কি ব্যবহার করা হয়? মাইনাস ব্যবহার করা হয়। কোনো বিন্দু শূন্য থেকে ডান দিকে 5 ধাপ হলে তার অবস্থান কোনটি? কোনো বিন্দু শূন্য থেকে ডান দিকে, ভালো করে খেয়াল করো, শূন্য ডান দিকে 1 2 3 4 5, তাহলে শূন্য থেকে ডান দিকে 5 ধাপ, তাহলে বিন্দুটা কি? 5 +5 বা শুধু 5। ডান দিকে 5 ধাপ, 5 ডান দিকে কয় ধাপ? 5 ধাপ। দেখো 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ, 5টা ধাপ বা 5টা লাফ, তাহলে কোথায় হলো? +5। এখানে একটু আছে, ডান দিকে 5, এটাও হবে এটাও হবে, দুইটাই কিন্তু হবে, +5 বা শুধু 5, দুইটা তো একই জিনিসই বোঝায়। ঠিক আছে, +5 বা শুধু 5 দুইটাই হবে কিন্তু। 9 নম্বরটা, ওকে। শূন্য বিন্দুর বাম দিকে 6টি ধাপ, বাম দিকে শূন্য, যেটা শূন্য, বাম দিকে 6 ধাপ, -1 -2 -3 -4 -5 -6, 6 ধাপ, তার মানে -6 কি বুঝাচ্ছে? -6, এই যে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ 6 ধাপ, কি হলো? -6। বাম হইল কি? মাইনাসের দিকে, ডান হইল কি? প্লাসের দিকে। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা এইভাবেই বুঝিয়ে দিব। তোমরা আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ।